শুরুতেই জনাব আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই। কদিন আগে, খুব বেশি দিন হয়নি আসলে, জনাব নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়ে জামাতের অবস্থানকে খুবই পরিকল্পিত প্রতারণা বলছিলেন, বিশেষ করে সংস্কার নিয়ে তাদের যে অবস্থান সেটাকে। এখন হঠাৎ করে জনাব ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বলা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আপনাদের জোটে আসার প্রয়োজন দেখা দিয়েছে। নিরাপত্তার খানিকটা আলাপও তিনি আজকে করলেন, যে যেভাবে আসলে টার্গেট করা হচ্ছিল সেখানে আসলে এই ধরনের একটা জোটের মধ্যে কি আপনারা নিরাপত্তা খুঁজছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, এই নির্বাচনের সময় যে নির্বাচনী কৌশল থাকে অথবা আসন ভাগাভাগির যে সমঝোতা, এর সাথে নির্বাচনী জোটের একটি স্পষ্ট তফাৎ আছে। নির্বাচনী জোটকে আমরা দেখেছি সাধারণত তাদের একটা কমন ইশতিহার থাকে এবং কমন লক্ষ্য থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা যেটা হয়েছে, আমাদের কোনো কমন ইশতিহার নেই, এখানে আমাদের কোনো কমন স্লোগান নেই, কমন কোনো আপনার ব্র্যান্ডিং ট্যাগলাইন নেই। আমরা যেটা করছি, যেই আসনে আমাদের প্রার্থীদের মানে একটু শক্তিশালী জায়গায় আছে, সেখানে এই জায়গাটা একটু ত্বরান্বিত করার জন্য সেই আসনগুলোতে আমরা এখানে অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছি, যে আমরা আসলে কার সহযোগিতা পেতে পারি। এটি হলো আপনার মাইক্রো লেভেল। আর যদি ম্যাক্রো লেভেলে বলেন, ম্যাক্রো লেভেলে বাংলাদেশে এই মুহূর্তে এই নির্বাচনটি শুধুমাত্র সংসদ নির্বাচনই নয়, এই নির্বাচনটি একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হবে, সেই গণভোটের হাফ ভোটকে জেতানো নির্বাচনও বটে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশে এই হাফ ভোটের যখন প্রসঙ্গটি আসলো, কিংবা তার পূর্ব আপনার পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের কারণে এই সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘ বিলম্বিত হয়েছে, তারা শেষ পর্যন্ত আমরা দেখেছি সামহাও বাধ্য হয়েছে অনেকগুলো বিষয় মেনে নিতে, কিন্তু এটা মন থেকে মেনে নিয়েছে কিনা এবং সামনের দিনগুলোতে তারা হাফ ভোটের পক্ষে প্রচারণা চালাবে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এই সংশয়টা শুরু হয় হাফ ভোটের আপনার যখন আলোচনা শুরু হয়, তখনই আমরা দেখেছি যে আপনার একটি নির্দিষ্ট দলের বিভিন্ন আপনার পেজ থেকে এবং তাদের দলীয় বড় বড় নেতাদের কাছ থেকে কিন্তু না ভোটের একটা প্রচারণা শুরু হয়েছিল। যদিও এটা অনেকটা অ্যাম্বিগুইটি ছিল, যে এটা আসলে কিসের না, সবাই মিলে বলছে না। তো এই যে জায়গাটা ধরেন আমাদের কাছে একটা সংশয় যে খুব ১.৫ মাসের মধ্যে যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনে আসলে হা ভোটের পক্ষে শক্তিশালী রাজনৈতিক দলের প্রচারণা চালাচ্ছে কিনা। পাশাপাশি যেভাবে এখন রাজনৈতিক দল বিলুপ্তির প্রতিযোগিতা শুরু হয়েছে এবং বহুদলীয় গণতন্ত্রের নামে যেভাবে আপনার একটি বড় দল অন্যান্য দলগুলোকে নির্বাচনে জিতিয়ে সংসদে আনার জন্য সবগুলো দলকে বিলুপ্তি ঘটিয়ে আরেকটি আপনার নতুনভাবে মানে বাকশালী একটা সিস্টেম কায়েম করছে। কীরকম, যেমন আপনি যদি দেখেন এখন এনসিপিকেও বিএনপি জোটে চায় এখন, কিংবা এখন আরও ছোট ছোট দলগুলো আছে। তো এমন একটা অ্যালায়েন্স তৈরি করা হচ্ছে, অ্যালায়েন্সের বাইরে আসলে কোনো বিরোধী শক্তি নেই। আপনি যদি এই অ্যালায়েন্স মিলে সংসদ গঠন করে, এই সংসদ তিনি বলছিলেন সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল, জামাতের আন্দোলনের কথা বলছিলেন। ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র এবং সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে, তো সেই দলটির সাথেই আসন সমঝোতা করে আসলে সংস্কার বলুন, গণতন্ত্রে ফেরত আসার যে আকাঙ্ক্ষার কথা আপনারা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে? প্রথমত আমরা সার্বিক বিবেচনা দেখেছি এটা লেজার এভিল, মানে আমরা আসলে দুইটা শক্তির মধ্যে সংস্কারের পক্ষে অপেক্ষাকৃত ব্যাটার অবস্থানে কে আছে। যদি আমরা সেটা দেখি, আমরা এই মুহূর্তে মনে হচ্ছে যে সংস্কারের পক্ষে বিএনপির চেয়ে জামাতের অবস্থান অথবা হাবুটকে বাঁচানোর জন্য পরিকল্পিত প্রতারণা করেছে। বিএনপির ব্যাপারে তো নাহিদ ইসলাম এই কথা বলেননি। বিএনপির ব্যাপারে বিএনপি তো পুরোপুরি সংস্কারের বিরোধিতা করেছে। বিএনপি একটা সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সরাসরি বলেছে কিসের গণভোট হবে না। মির্জা আব্বাস বলেছেন যে আপনারা যাই সংস্কার করেন না, এখন আমরা ক্ষমতা গেলে সব আপনার রিভার্স করে নিব। এই যে বক্তব্য আপনাদের কিন্তু এতদিন ছিল না, এটা জামাতের বয়ান। এই বক্তব্য ছিল, এই বক্তব্য তো আপনি নাই করে দিতে পারবেন না। এটা আপনাদের মুখে শুনিনি না, আমাদের মুখে। দেখেন ব্যাপারটা হলো যে আমাদের মুখ হলো দুইটা। জামাতের নেতারা এই কথাই বলেছেন, বিএনপি বলেছে তারা সব সময় সংস্কারের পক্ষে। বিএনপি বলেছেন এবং আমরা বিশ্বাস করতে চাই এবং অবশ্যই এখনো বিশ্বাস করি, কিন্তু মূল জায়গাটা হলো আপনারা যাকে প্রতারক বলছেন, পরিকল্পিতভাবে প্রতারণা করছে, তাদের উপর হঠাৎ বিশ্বাস আসার কারণ? না, বিশ্বাস তো আসে নাই। বিশ্বাস আসবে কেন? আমরা কি জামাতের কোনো যে তাদের যেই আপনার গঠন, তাদের যে ঐতিহাসিক বোধ, লেজার ইভিল যেহেতু বলছেন, নিশ্চয়ই বিশ্বাস এসেছে। না, লেজার ইভিল মানে সংস্কারের প্রশ্নে অথবা বিচারের প্রশ্ন যদি বলেন, কিংবা আপনার এই জুলাইয়ের প্রতি কমিটমেন্টের প্রশ্নে, আমি নিশ্চিতভাবে বলবো যে আপনার জুলাইকে যারা আপনার সত্যিকার অর্থে ধারণ করে, সেই শক্তিগুলোর মধ্যে আমরা অপেক্ষাকৃত তাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে তাদের সাথে আমাদের একটা সমঝোতা যাওয়াটা আমাদের জন্য। এবং পুরো সময় জামাত নেতা গোলাম পারওয়ার একটা কথা বলেছিলেন যে তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে, জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। এটা কি ভুল বোঝা এক রকমের? তাহলে না, ভুল বোঝানো। দেখেন, আমি খুব স্পষ্ট করতে চাই, প্রথমত উই আর নট সাবস্ক্রাইবিং জামাতস পলিটিক্স। হ্যাঁ, তাদের পলিটিক্স, তাদের ঐতিহাসিক দায়, তাদের যে বর্তমান ধর্মভিত্তিক রাজনীতি, কোনোটাই সাবস্ক্রাইব করি না। কিন্তু একই সাথে
আপনার নির্বাচনী মাঠে বিএনপি নিয়ে যে ভাষায় আপনি বললেন এটা কিন্তু জামাতের বক্তব্য এতদিন শুনে এসেছি, তাহলে কি সেটা এক ধরনের সাবস্ক্রিপশন হচ্ছে না? না না, সাবস্ক্রিপশন কেন হবে? আমরা তো সংস্কারের প্রশ্নে বলছি, কিন্তু জামাতের রাজনীতি দেখেন, জামাতের আইডেন্টিটির প্রশ্ন নিয়ে বেশি কথা হচ্ছে। জামাত কি বলছে সেটা নিয়ে না, জামাত বিএনপি সম্পর্কে কি বলছে সেটা জামাতের পরিচয় না। জামাতের পরিচয় হলো জামাতের জন্ম প্রক্রিয়া, জামাতের বাংলাদেশ রাষ্ট্রের ঐতিহাসিক যেই ক্ষণ, সেই ক্ষণে জামাতের যে অবস্থান, পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে জামাত বিভিন্নভাবে প্যারাসাইটের মতো হয়ে যেই জোটগুলো গঠন করেছে এবং ক্ষমতার সাথে থেকেছে, এবং এখন যেইভাবে আপনার বাংলাদেশের যে ধর্মীয়ভাবে যে একটা দক্ষিণপন্থার উদ্ভব ঘটছে, এটার সাথে জামাতের যে সংশ্লিষ্টতা, সবগুলো সত্য এবং সবগুলো আমরা স্বীকার করি, এবং স্বীকার করে আমরা বলছি বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রের জন্য এনসিপি একটা স্টেবিলাইজিং ফোর্স। এনসিপি এখন যদি বলেন বিএনপির দিকে যাবে, তাহলে আপনি পুরো মাঠ ছেড়ে দিচ্ছেন জামাতের প্রতি। আপনি যখন পুরো মাঠ দিয়ে দিচ্ছেন দক্ষিণপন্থা, শুরু থেকে বলছিলেন যে আপনারা 300 আসনে আলাদা নির্বাচন করতে চান, আজকে জনাব নাহিদ ইসলাম তো সে কথাই বললেন যে সেটাই আপনাদের অবস্থান ছিল, তাহলে সেখানে অসুবিধাটা কি হলো? সেইটা একটা আরেকটা প্রক্রিয়াগত বিষয়। 300 আসনের নির্বাচনের জন্য আমাদের লিস্ট রেডি ছিল। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব তাসনিম জারা, উনি এটার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি এই প্রক্রিয়া যুক্ত ছিলেন, এবং উনি 125 জন প্রার্থী দেওয়ার পর আমরা দেখেছি কোনো কারণ ছাড়াই আর প্রার্থী কোনো ঘোষিত হচ্ছে না। বারবার চাপ দেওয়া সত্ত্বেও প্রার্থী ঘোষিত হয় নাই। এখানে আমরা দেখেছি সামহাও এখানে কিছু ব্যাপার আছে যেগুলো সবগুলো হয়তো এখনই বলা যাবে না। আরেকটু বিস্তারিত বাট বিষয়টা হলো যে পরে শুনবো আমরা। এই ফাঁকে মাহমুদা হাবিবা আপনার কাছে আসতে চাই। আরেকটা সংবাদ দেখছিলাম, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির সাথে আপনাদের আসন সমঝোতা হতে পারে, সে পথে আসলে আপনারা এগোচ্ছেন কিনা? এছাড়াও তো আরো জোট নিয়ে আপনাদের আলোচনা আছে, জাতীয় পার্টি নিয়ে নানান প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে আসলে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছিল সেটাকে খুব স্পষ্টতই এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখার একটা খুব বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টিকে, তারাও নিজেরা ব্যবহৃত হয়েছেন সেভাবে। আসলে সেই আলোচনাগুলো চলছে কিনা এখন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। হতে পারে তো একটা মানে প্রত্যাশামূলক বার্তা, এবং সত্যি কথা জাতীয় পার্টির এই বিষয়ে আমার কোনো কিছুই জানা নাই, এবং সম্ভাবনা অতি ক্ষীণ। এটার আমি কোনো সম্ভাবনা আসলে দেখতে পাই না। আপনি শুধু জাতীয় পার্টির কথা বললেন, তো এটা চরমোনাই, কিন্তু মানে কি বলে চরমোনা কি ওটা চরমোনাই পীর সাহেবের দল ইসলামিক শাসন আন্দোলন না, সেইটাও এনারাও তো আরেকটা খুব স্ট্রং পিলার যারা দীর্ঘদিন সহযোগিতা করেছেন এই কি বলে মানে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে, ফ্যাসিজমকে একটা শেপ দিতে, ইসলাম ফোবিয়াকে যখন স্টাবলিশ করা হয় বাংলাদেশে তাদের মাধ্যমেই তো এটা জায়েজ করা হয়েছিল যে একটা ইসলামিক ফ্রন্ট তাদের আছে। সো ওই জায়গাটায় আমি কোনোভাবেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার যতটুকু জানা আছে, দেখুন আমি অনেক আগেও বলেছি, আমাদের আসলে কম্পার্টমেন্টাল বেসিসে কাজ করি আমরা, নেগোসিয়েশন বলুন, আলাপ আলোচনা বলুন, আমি কখনো কোনো ফোরামে এই দলটার কথা শুনিনি, মানে জাতীয় পার্টির কথা শুনিনি। কিন্তু আন্দালিব রহমান পার্থ অলরেডি একটা জাতীয় পার্টি আমাদের সাথে আছে, সেটা হচ্ছে আন্দালিব রহমান পার্থ। তিনি আমাদের একটা মানে যুগপৎ আন্দোলনের একজন নেতা। এছাড়া আমি তো আর কোনো সম্ভাবনা দেখি না।